গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা আজকে শুনবেন জুল ভার্নের মাইকেল স্ট্রগফ ষষ্ঠ এবং শেষ পর্ব। তাতাররা যে গর্তটায় নিকোলাসকে পুঁতে রেখে গিয়েছিল সেখানেই কবর দেয়া হলো তাকে। পাশের ছোট একটা গর্ত খুঁড়ে ওরা সার্কোকে শুইয়ে দিল। তারপর নিকোলাসের আত্মার জন্য প্রার্থনা করে আবার যাত্রা শুরু করলো ওরা। আরও 200 ভার্স্ট পেরোতে পারলে ইরকুটস্কে পৌঁছবে ওরা। কিন্তু কিভাবে? শরীরে নেই এক বিন্দু শক্তি, সঙ্গে নেই এতটুকু খাবার। এতক্ষণ সমতলের রাস্তা ধরে হাঁটছিল ওরা। এবারে সামনে পড়ল ডিয়ানস্ক পাহাড়। অসাধারণ মনের জোরে বিরাট পাহাড়টাও পেরোল ওরা। একটানা 12 দিন পথ চলার পর 2রা অক্টোবর মাইকেলরা পৌঁছে গেল বৈকাল হ্রদের তীরে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1700 ফুট উঁচু এই বৈকাল হ্রদ। লম্বায় 900 ভার্স্ট আর চড়ায় 100 ভার্স্টের কাছাকাছি। হ্রদের চারপাশটা জুড়ে আগ্নেয়গিরির প্রাচীর। অনেকগুলো ছোট বড় নদী এসে মিশেছে এই হ্রদে। এখান থেকে একটা শাখা নদী এঁকে বেঁকে জেনিসি নদীর সঙ্গে মিশেছে। নদীটার নাম আঙারা, আর এর তীর ঘেঁষে উকি দিচ্ছে সাইবেরিয়ার রাজধানী ইরকুটস্ক। হ্রদ এলাকার আবহাওয়া বড় অদ্ভুত রকমের। ঋতুর কোনো ঠিক ঠিকানা নেই। শীতের সময় কখনো কখনো কাঠফাটা রোদের টেকা দায় হয়ে ওঠে, আবার গরমকালে হিমেল হাওয়া বয়। এখন অক্টোবর, অন্যান্য জায়গায় শীত নামতে এখনও ঢের দেরি, কিন্তু হ্রদ এলাকার আশেপাশে এখনই বরফ জমতে শুরু করেছে। হ্রদের তীরে একদল মেয়ে আর পুরুষ। চেহারায় চেনা যায় সবাই সাইবেরিয়ান। এদের কয়েকজন দেবদারু গাছ কেটে ভেলা বানাচ্ছে। ভেলায় চেপে ওরা ইরকুটস্কে যাবে। নাদিয়া আর মাইকেলও ভিড়ে গেল ওদের দলে। একটু পরেই পানিতে নামানো হলো ভেলা। সবাইকে নিয়ে সেটা ভেসে চলল ইরকুটস্কের দিকে। আঙারা নদীতে ঢুকে ভেলার গতি গেল বেড়ে। খরস্রোতা নদী হিসেবে আঙারার নাম আগেই শুনেছিল নাডিয়া। এবার নিজের চোখে দেখল আঙারার স্রোত কি জিনিস। তরতর করে ভেলাটা ছুটছে তো ছুটছেই। দেখতে দেখতে সেটা লিভেনিচিয়া বন্দরের কাছাকাছি পৌঁছে গেল। বন্দরে পৌঁছে বেশ অবাক হলো সবাই। কোনো জাহাজ কিংবা নৌকোর চিহ্নমাত্র নেই। তাতারদের ভয়ে লোকজনেরা আগেই এখান থেকে সরে পড়েছে। খানিকক্ষণের জন্য ভেলাটা ভেরানো হলো বন্দরে। লোকজন যে যার মতো ভেলা থেকে নেমে হাত পা খেলাতে লেগে গেল। এর কিছুক্ষণ পর আবার ভেলা ছাড়ার আয়োজন চলতে লাগল। এমন সময় দুজন লোক কোত্থেকে যেন ছুটে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল ওদের ভেলার ওপর। লোক দুজন আর কেউ নয়, অ্যালসাইড জুলিভেট আর হ্যারি ব্লাউন্ট। নাডিয়া আর মাইকেলকে দেখতে পেয়ে এগিয়ে এলো ওরা। নাডিয়ার কাছে মাইকেলের অন্ধ হবার কথা শুনে দুজনের চোখে অশ্রু টলমল করে উঠল। ফিওফার খানের বাহিনী ছেড়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল জুলিভেটরা, কিন্তু অন্যান্য তাতাররা বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাচ্ছে, তাই পায়ে হাঁটা পথ ছেড়ে নৌকোর খুঁজে এসেছিল ওরা। ভেলাটা দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে পড়েছে তাতে। লোকজনেরা ওর মুখ চাওয়াচাই করছিল ওদের কাণ্ড দেখে, কিন্তু যখন জানলো মাইকেলদের পরিচিত ওরা, তখন ওদেরকে সঙ্গে নিতে কোনো আপত্তি করল না। মাইকেলকে জিজ্ঞেস করল জুলিভেট, এই অবস্থায় ইরকুটস্কে যাওয়া কি ঠিক হচ্ছে আপনার? ঠিক বেঠিক জানি না, কিন্তু যেতে আমাকে হবেই। আর একটা কথা, আমার আসল পরিচয় আর কেউ যাতে জানতে না পারে এই ব্যাপারে আপনাদের দুজনকে কথা দিতে হবে। জুলিভেট আর ব্লাউন্টের হাত চেপে ধরল মাইকেল। কথা দিলাম, দুজনের হয়ে বলল জুলিভেট। আর হ্যাঁ, কোনো সাহায্যের প্রয়োজন হলে কিন্তু বলতে দ্বিধা করবেন না। আঙারার স্রোতের টানে ছুটে চলেছে ভেলাটা। রাত গভীর হয়েছে। যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছে, কিন্তু নাডিয়ার চোখে ঘুম নেই। মাইকেলকে সারাক্ষণ আগলে রাখছে সে। ঘুম নেই 2 সাংবাদিকের চোখেও। বহু দূরের কোনো কোনো গ্রামে লকলকে আগুনের শিখা দেখা যাচ্ছে। বুঝতে অসুবিধা হয় না কাজটা তাতার গুন্ডাদের। জুলিভেটরা তাকিয়ে রয়েছে সেদিকেই। মাঝে মধ্যে নোটবই বের করে অন্ধকারেও কিসব যেন লিখে নিচ্ছে ওরা। ভেলাটা আগের মতো তরতরিয়ে আর এগুচ্ছে না। বিভিন্ন জায়গায় বরফের চাঁই পথ আটকে দিচ্ছে ওদের। বুড়ো মাঝিকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে জুলিভেট। একটা লগি দিয়ে বরফের চাঁইগুলো সরিয়ে দিচ্ছে সে। বরফের চাকগুলো চারদিক থেকে ঘিরে ধরেছে ভেলাটাকে। এগুতে গিয়ে বারে বারে বাধা পাচ্ছে ওরা। বুড়ো মাঝি সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। দূরে বড় একটা বরফের চাঁই দেখা গেল। দেখতে বিরাট একটা দ্বীপের মতো। ভেলার দিকেই ভেসে আসছে সেটা। সেটা কাছাকাছি আসতেই কে যেন চিৎকার করে উঠল, তাতার! কিছু কালো মাথা দেখা যাচ্ছে, খুব সম্ভবত মানুষের মাথা ওগুলো। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। লোকগুলো নিশ্চয়ই তাতার নয়।
এতক্ষণে তাহলে গোলাগুলি শুরু হয়ে যেত। আশেপাশের গ্রামের লোক হবে হয়তো, তাতারদের অত্যাচারেই হয়তো বা এই বরফ দ্বীপে আশ্রয় নিয়েছে। মনে মনে ভাবল জুলিভেট। ভেলাটা দ্বীপের কাছাকাছি আসতেই গায়ের রোম খাড়া হয়ে গেল সবার। বিরাট চাঁইটার উপর যারা আশ্রয় নিয়েছে তারা তাতার কিংবা গায়ের লোক নয়, একদল নেকড়ে। বুড়ো মাঝি ভেলার মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ভেলাটা দ্বীপের হাত চারেকের মধ্যে পৌঁছতেই চঞ্চল হয়ে উঠল নেকড়ের পাল। ভাগ্য ভালো বলতে হবে, দ্বীপের কাছাকাছি পৌঁছেই অন্য একটা বরফের চাঁইয়ে আটকে গিয়ে আর এগোলো না ভেলা। নেকড়েগুলোকে তখন শিকার ধরার নেশায় পেয়ে বসেছে। দাঁত মুখ খিচিয়ে গর্জন করতে করতে এগিয়ে আসছে ওগুলো, কিন্তু ভেলাটা একটু দূরে থাকায় বিশেষ সুবিধা করতে পারছে না। শুরু হলো যুদ্ধ। নেকড়ের পাল এগিয়ে এলেই লগি নিয়ে তেড়ে আসে ভেলার লোকজন। ভয় পেয়ে একটু পিছিয়ে যায় নেকড়েরা, কিন্তু তা অল্পক্ষণের জন্যে। সামান্য পিছু হটে আবার হুঙ্কার ছাড়তে ছাড়তে এগিয়ে আসে। মাঝে মধ্যে লাফ দিয়ে ভেলায় উঠতে চায়, কিন্তু দূরত্বের কথা ভেবেই হয়তো সামলে নেয় নিজেদের। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ কি দেখে যেন ভয় পেয়ে গেল নেকড়েরা। সুরসুর করে পিছু হটতে আরম্ভ করল ওরা। আগুন, ফিসফিসিয়ে বলল জুলিভেট। তাতাররা কাছেই কোনো গ্রামে আগুন দিয়েছে। আগুনের লকলকে শিখা যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। নেকড়েরা আলো সইতে পারে না, তাই ভয়ে পিছিয়ে যাচ্ছে ওগুলো। বেশ দূরে সরে গেল নেকড়ের দল, আর সঙ্গে সঙ্গে বুড়ো মাঝি অন্য বরফের চাঁইটাকে লগি দিয়ে সরিয়ে ভেলার মুখ দিল ঘুরিয়ে। ভেলা আবার চলতে শুরু করল। বেখেয়ালে পাটা ঝুলিয়ে বসতে গিয়েই আর্তনাদ করে উঠল জুলিভেট। বরফ গলা পানিতে পা খেলানোর মজা হাড়ে হাড়ে টের পেল। তাড়াতাড়ি পাটা তুলে নিয়ে মালিশ করতে লেগে গেল। আর তা করতে গিয়ে নতুন একটা জিনিস আবিষ্কার করল সে। নদীর পানিতে তেলতেলে কিছু একটা মিশে রয়েছে। পাটা ডলতে গিয়ে বুঝতে পারল জুলিভেট। নাকের কাছে হাত নিয়ে টের পেল জিনিসটা ন্যাপথা, এক ধরনের খনিজ তেল। আগুন পেলে পেট্রোলের মতোই দপ করে জ্বলে ওঠে। জুলিভেট কিছুতেই ভেবে পেল না নদীর পানিতে ন্যাপথা এলো কি করে। তাতারদের কারসাজি নয় তো? ভেলার সবাইকে কথাটা বললে মিছেই একটা হই হট্টগোলের সৃষ্টি হবে, কিন্তু ওদেরকে আগুন জ্বালানো থেকে বিরত রাখার জন্য বলল, খবরদার, তাতার সৈন্যরা কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে। ভেলায় আগুন দেখলে টের পেয়ে যাবে ওরা। মহাবিপদে পড়তে হবে তখন সবাইকে। জুলিভেটের কথায় কাজ হলো। যে দু চারটে লণ্ঠন জেলে রাখা হয়েছিল সেগুলো নিভিয়ে ফেলল ভেলার লোকজন। স্বস্তির নিঃশ্বাস ফেলল জুলিভেট। আগুন জ্বালানো থেকে সবাইকে বিরত রাখা গিয়েছে, নইলে যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারত। আগুনের একটা স্ফুলিঙ্গই যথেষ্ট, গোটা নদী জুড়ে মহাপ্রলয় শুরু হয়ে যাবে। গ্রামগুলোতে আগুন দিয়েই চলেছে তাতাররা। নদীর খুব কাছাকাছি এসে গিয়েছে ওরা। মনে মনে প্রমাদ গুনল জুলিভেট। আগুনের শিখা রাতকে দিন বানিয়ে ছেড়েছে। ওদের ভেলাটাকে তাতাররা না জানি আবার দেখে ফেলে। আর আগুন যেভাবে ছড়াচ্ছে তাতে এক আধটা ফুলকি নদীতে এসে পড়াও অসম্ভব নয়। হঠাৎ কি করে যেন ভেলাটা নজরে পড়ে গেল তাতারদের। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে গুলি ছুঁড়তে শুরু করল। কয়েকজন দারুণভাবে জখম হলো এতে। মাইকেলের হাত ধরে উঠে দাঁড়ালো নাদিয়া। তারপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল নদীতে। ওদের দেখা দেখি জুলিভেট, ব্লাউন্ট আর ভেলার অনেকেই নদীতে ঝাঁপিয়ে প্রাণ বাঁচালো, কিন্তু এতে যারা ইতস্তত করছিল শেষ পর্যন্ত তাদের অনেককেই তাতারদের গুলিতে মারা পড়তে হলো। পানিতে ঝাঁপিয়ে পড়তেই ছোট একটা বরফের চাঁয়ে ধাক্কা খেল নাদিয়া। যেন আকাশের চাঁদ হাতে পেল সে। চাঁইটা ছোট হলেও দুজনের বসার জন্য যথেষ্ট। মাইকেলকে নিয়ে তাতেই উঠে বসল সে। বরফের ভেলাটা ধীরে ধীরে ভেসে চলল উত্তরের দিকে। ইরকুটস্ক। আঙ্গারা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই শহর। ছবির মতো সুন্দর এই শহরের লোকসংখ্যা প্রায় 30,000, কিন্তু তাতারদের ভয়ে বিভিন্ন শহর থেকে লোকজন এসে জড়ো হওয়ায় এখন এর লোকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1 লক্ষে। শুধু সাইবেরিয়ার রাজধানী বলেই নয়, শিল্প ও বাণিজ্যের দিক দিয়েও ইরকুটস্কের গুরুত্ব কম নয়। এখান থেকে গোটা সাইবেরিয়া শাসন করেন জারের ভাই মহামান্য গ্র্যান্ড ডিউক। একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেন্ট্রাল এশিয়ায় গিয়েছিলেন গ্র্যান্ড ডিউক। ভেবেছিলেন ইরকুটস্ক ফিরে এসে মস্কোর দিকে রওনা দেবেন, কিন্তু তা আর হলো না।
রাজধানীতে ফিরে শুনতে পেলেন দেশের নানান জায়গায় তাতার বিদ্রোহীরা অভিযান চালিয়েছে। টমস্ক, ওমস্ক আর অন্যান্য বড় বড় শহরগুলো এখন বিদ্রোহীদের দখলে। আরও শুনলেন বিরাট এক বাহিনী সঙ্গে নিয়ে ইরকুটস্কের দিকে ধেয়ে আসছে বোখারার আমির ফিউফার খান। বিপদের গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মস্কোতে টেলিগ্রাম করার চেষ্টা করলেন ডিউক, কিন্তু এর আগেই টেলিগ্রাফের তারগুলো কেটে দিয়েছে তাতাররা। গ্র্যান্ড ডিউক বুঝতে পারলেন পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে তাতে মস্কো থেকে সাহায্য পাবার কোনো সম্ভাবনাই নেই। এতে মোটেই দমলেন না তিনি। ইরকুটস্ক আর আশেপাশের যে সমস্ত সেনাদল ছিল তাদের সবাইকে একসঙ্গে জড়ো করলেন গ্র্যান্ড ডিউক। রাজধানীর চারপাশের শহর আর গ্রামের লোকজনকে তাড়াতাড়ি রাজধানীতে চলে আসতে হুকুম করলেন। দলে দলে লোকজন এসে জড়ো হলো ইরকুটস্কে, সঙ্গে নিয়ে এলো সমস্ত খাবার দাবার। এতে একদিকে যেমন নিজেদের খোরাকের কোনো সমস্যা হবে না, অন্যদিকে তেমনি তাতার বাহিনীকেও কিছুটা বেকায়দায় ফেলা যাবে। কারণ দখল করা এলাকা থেকে রসদ জোগাড় করতে না পারলে আপনি কমজোর হয়ে পড়বে তাতার গুন্ডারা। শহরের মেয়র ইরকুটস্কের চারদিক ঘিরে পাঁচিল তুলতে আদেশ দিলেন। এ কাজে হাজার হাজার লোক স্বেচ্ছায় এগিয়ে এলো। দিন রাত একটানা পরিশ্রম করল ওরা। মাত্র 3 দিনেই ইরকুটস্কের চারদিক ঘিরে গজিয়ে উঠল বড় একটা প্রাচীর। তাতারদের যে দলটা আঙ্গারা নদী বরাবর এগুচ্ছিল, এবারে তারা ইরকুটস্কের কাছাকাছি এসে ছাউনি ফেলল। আইভান আর ফিউফার খানের সেনাবাহিনী এসে পৌঁছলে তখন একসঙ্গে ইরকুটস্ক আক্রমণ করবে সবাই। 25শে সেপ্টেম্বর ফিউফার খান আর আইভান তাদের দলবল নিয়ে আঙ্গারা নদীর তীরে এসে পৌঁছল। আগের দলটাকে সঙ্গে নিয়ে সেখান থেকে আরও কয়েক ভার্স্ট সামনের দিকে এগুলো ওরা। ইরকুটস্কের একেবারে কাছে এসে ছাউনি ফেলল এবার। আইভান কিছুটা অবাক হলো যখন দেখল শহরের চারদিক ঘিরে পাঁচিল তোলা হয়েছে। এতে কিন্তু মোটেই দমল না সে। তাড়াতাড়ি আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করল। সে ভালো করেই জানে আক্রমণে দেরি হলে সরকারি বাহিনীর শক্তি বেড়ে যাবে। গুপ্তচরের কাছ থেকে সে খবর পেয়েছে ইরকুটস্ক রক্ষা করার জন্য ইয়াকুটস্ক থেকে বিরাট এক সেনাবাহিনী রওনা দিয়েছে। তাই ঝটপট আক্রমণের জন্য তৈরি হলো আইভান। কয়েকদিন পরে পরপর 2 বার আক্রমণ চালালো আইভান, কিন্তু কসাক বাহিনী আর সাধারণ লোকজনেরা দুটো আক্রমণেরই দাঁত ভাঙা জবাব দিল। প্রচুর ক্ষয়ক্ষতির শিকার করে পিছু হটতে বাধ্য হলো তাতার ফৌজ। সরকারি বাহিনীকে অবজ্ঞ করার মজাটা হাড়ে হাড়ে টের পেল সে। শুধু সেনাবাহিনী নয়, শহরের লোকজনও বুক চিতিয়ে রুখে দাঁড়ালো তাতারদের বিরুদ্ধে। বেশ চিন্তায় পড়ে গেল আইভান। ঝটপট ইরকুটস্কের পতন ঘটাতে না পারলে গোটা পরিকল্পনাটাই ভেস্তে যাবে। কারণ ইয়াকুটস্ক থেকে সেনাবাহিনী এসে পড়লেই কিছুতেই আর ইরকুটস্ক দখল করা যাবে না। আইভান বেশ বুঝতে পারল সোজাসাপটা যুদ্ধে কাজ হবে না, কৌশলের আশ্রয় নিতে হবে। কিন্তু কি কৌশলের আশ্রয় নেবে সে এখন? ইরকুটস্কের চারদিক পাঁচিল দিয়ে ঘেরা, চর পাঠিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবে এমন সুযোগও নেই। পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে লেগে গেল সে। চোখ মুখ গম্ভীর। হঠাৎ গম্ভীর চেহারা উজ্জ্বল হয়ে উঠল। দৌড়ে চলল সে ফিউফার খানের ডেরার দিকে। মাথায় নতুন কোন শয়তানি বুদ্ধি খেলে গেল কে জানে। 2রা অক্টোবর সন্ধ্যায় গ্র্যান্ড ডিউকের প্রাসাদে এক জরুরি মিটিং বসেছে। বর্তমান পরিস্থিতির মোকাবেলার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে শহরের গণ্যমান্য লোকজনের সাথে খোলাখুলি আলাপ করছিলেন গ্র্যান্ড ডিউক। গলাটা একটু কেশে নিয়ে বলতে আরম্ভ করলেন তিনি। আমরা আজ দারুণ এক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। তাতার গুন্ডারা দেশের অনেক এলাকা দখল করে নিয়েছে। এখন তারা খোদ রাজধানীর দোরগোড়া এসে আস্তানা গেড়েছে। যদি রাজধানীতে ওরা একবার ঢুকতে পারে তবে গোটা রাশিয়ার সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমাদের এক বিরাট বাহিনী ইয়াকুটস্ক থেকে রওনা দিয়েছে, কিন্তু তাদের পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। কাজেই শহরকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে অস্ত্র ধরতে হবে। শত্রুরা 2 বার আমাদের হাতে নাজেহাল হয়েছে, কিন্তু 3য়বার তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। যদি দেশের স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আসুন সবাই মিলে তাতারদের বিরুদ্ধে অস্ত্র ধরি। দম নেবার জন্য থামলেন গ্র্যান্ড ডিউক। এই ফাঁকে একজন জিজ্ঞেস করলেন, হাইনেস, ইয়াকুটস্ক থেকে কবে নাগাদ সেনাবাহিনী এসে পৌঁছবে? দিন 7 আগে নয়, কিন্তু এর আগেই তাতাররা হামলা চালাবে। হামলার উপযুক্ত জবাব দেওয়ার জন্য শহরবাসীরা সবাই প্রস্তুত হাইনেস, বলল শহরের মেয়র। কিন্তু এবারের হামলা আরও বেশি জোরদার হবে। 2 বার পিছু হটতে বাধ্য হয়েছে তাতাররা। কাজে এবারে তারা সমস্ত শক্তি দিয়ে আক্রমণ চালাবে। সুতরাং শত্রুর মোকাবেলা করতে হলে আমাদেরও লোকজন বাড়াতে হবে। কিন্তু কিভাবে? গ্র্যান্ড ডিউকের কথায় সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল।
এমন সময় শহরের পুলিশ প্রধান বলল, হাইনেস, দেশ আজ এমন এক সংকটের মুখোমুখি যা থেকে উদ্ধার পেতে চাইলে নিজেদের মধ্যেকার আভ্যন্তরীণ বিরোধ ভুলে গিয়ে সবাইকে একজোট হয়ে শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। পুলিশ প্রধানের কণ্ঠে ইতস্তত ভাব। আপনি অভয় দিলে একটা প্রস্তাব পেশ করতে চাই। বেশ, বলুন কি আপনার প্রস্তাব? আমি সাইবেরিয়ার নির্বাসিতদের কথা বলছিলাম। বিভিন্ন কারণে তাদের নির্বাসনে পাঠানো হয়েছে, তবে এর মধ্যে রাজনৈতিক মতপার্থক্যই প্রধান কারণ। এছাড়া চরিত্র সংশোধনের জন্যও কাউকে কাউকে শাস্তি ভোগ করতে হচ্ছে। অপরাধীদের যাই হোক না কেন, এরা কেউ কিন্তু দেশদ্রোহী নয়। সুযোগ পেলে দেশের জন্য প্রাণ দিতেও এরা প্রস্তুত। পুলিশ প্রধানের কথা শুনে কিছুটা অবাক হলেন গ্র্যান্ড ডিউক। নির্বাসিতরাও যে দেশের ডাকে সাড়া দিতে পারে, কথাটা এর আগে মাথায় আসেনি তার। বললেন, নির্বাসিতদের মধ্যে কি এমন কেউ আছে যে সবার হয়ে দায়িত্বের বোঝা কাঁধে নিতে পারবে? এমন একজন লোককেই সাথে করে নিয়ে এসেছি হাইনেস। অনুমতি পেলে তাকে ভেতরে আনতে পারি। বেশ, তাকে ভেতরে আসতে বলুন। মাঝবয়সী একটা লোককে দোরগোড়ায় দেখা গেল। পুলিশ প্রধান ইশারা করতেই ভেতরে ঢুকল লোকটা। শক্ত সমর্থ শরীর, চেহারায় একটা দৃঢ়চেতা ভাব। লোকটাকে এক নজর দেখেই পছন্দ হয়ে গেল গ্র্যান্ড ডিউকের। কি নাম তোমার? জিজ্ঞেস করলেন তিনি। ওয়াসিলি ফেডর, হাইনেস। এই সেই ওয়াসিলি ফেডর, নাডিয়ার বাবা। নির্বাসিত জীবনের কঠোর নিয়ম শৃঙ্খলা সে একদিনের জন্যও ভঙ্গ করেনি। তার স্বভাব চরিত্রের জন্য নির্বাসিতরা তো বটেই, আইন শৃঙ্খলা রক্ষার লোকজনেরাও বেজায় সন্তুষ্ট। ডাক্তারি বিদ্যাটা জানা ছিল বলে সব জায়গা থেকেই ডাক পড়ত তার। এমন লোক ইরকুটস্কে খুঁজে পাওয়া মুশকিল যে নাকি ওয়াসিলি ফেডরকে চেনে না। কয়েক মুহূর্তের জন্য কি যেন ভাবলেন ডিউ। তারপর বললেন, শুনলাম নির্বাসিতরা নাকি দেশের জন্য যুদ্ধ করতে চায়। জি হাইনেস, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করতে নির্বাসিতরা সবাই প্রস্তুত। যুদ্ধ মানে কিন্তু ছেলে খেলা নয়। কোনো অবস্থাতেই রণে ভঙ্গ দেয়া চলবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুদ্ধ চালিয়ে যেতে হবে। পারবে? পারবো হাইনেস। শেষ শক্তিটুকু নিঃশেষ না হওয়া পর্যন্ত লড়ে যাব আমরা। নির্বাসিতদের সবাই কিন্তু তোমাকেই ওদের সেনাপতি হিসেবে পেতে চায়। তুমি রাজি? আমি আমি কি এত বড় দায়িত্ব নেওয়ার উপযুক্ত হাইনেস? হ্যাঁ, তুমি এই কাজের জন্য সবচাইতে যোগ্য লোক। আজ থেকে তুমি আর নির্বাসিত নও, মুক্ত। কিন্তু আমার অন্যান্য বন্ধুদের কি হবে? ওদেরকে নির্বাসিত জীবনে রেখে আমি নিজের মুক্তি চাই না। লোকটা আসলেই খাঁটি সোনা, মনে মনে বললেন গ্র্যান্ড ডিউক। কিন্তু মুখে বললেন, আজ থেকে ওরাও মুক্ত। যাও, দেরি করো না। ওদের সবাইকে নিয়ে সেনাদল গড়ে তোলো। অশ্রু চিকচিক করে উঠল ওয়াসিলি ফেডরের দু চোখে। তাই দেখে গ্র্যান্ড ডিউক বললেন, মানুষ চিনতে আমি ভুল করিনি ফেডর। জানি যে কাজের দায়িত্ব তোমার উপর দেয়া হলো তাতে কোনো রকম গাফিলতে হবে না। মিটিং শেষ হলো। বাইরে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। এমন সময় একজন প্রহরী এসে বলল, মস্কো থেকে একজন রাজদূত এসেছে হাইনেস, আপনার সঙ্গে দেখা করতে চায়। গ্র্যান্ড ডিউকের মিটিং রুমে ঢুকল লোকটা। মাথা নুইয়ে ডিউককে অভিবাদন জানালো। দেখেই বোঝা যায় পথ চলায় ভীষণ ক্লান্ত সে। পরনে ময়লা পোশাক, মাথায় মস্কো টুপি, পায়ে জুতো নেই, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। গালের একদিকটায় বড় রকমের আঘাত লেগেছিল বলে মনে হচ্ছে। ঘা শুকিয়ে গিয়ে বিশ্রী একটা দাগ জন্মেছে সেখানে। আপাত মস্তক লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন ডিউক। চোখ মুখের ভাবভঙ্গিতে বোঝা গেল সন্তুষ্ট হয়েছেন তিনি। জিজ্ঞেস করলেন, মহামান্য জার পাঠিয়েছেন তোমাকে? জি হাইনেস, আমার নাম মাইকেল স্ট্রগফ। মহামান্য জারের পত্রবাহক আমি। আপনার কাছে একটা চিঠি পৌঁছে দেবার জন্য এখানে পাঠিয়েছেন তিনি। কই দেখি সেই চিঠি। পকেট থেকে একটা খোলা চিঠি বের করে ডিউকের দিকে বাড়িয়ে দিল লোকটা। দুমড়ানো মুচড়ানো চিঠিটা হাতে পেয়ে মেজাজ চড়ে গেল ডিউকের। বললেন, মহামান্য জার কি চিঠিটা এভাবে দুমড়ে মুচড়ে তোমার হাতে দিয়েছিলেন? আর খামটাই বা গেল কোথায়? জি না হাইনেস, উনি খামের ভেতরেই পুরে দিয়েছিলেন চিঠিটা। কিন্তু এই চিঠি তাতারদের হাতে পড়লে বিপদ হতে পারে ভেবে আমি খামটা ছিঁড়ে ফেলে দিই। তুমি কি তাতারদের হাতে ধরা পড়েছিলে? হ্যাঁ, আর সেই জন্যই এখানে পৌঁছতে এত দেরি হয়ে গেল। মস্কো থেকে রওনা দিয়েছিলাম 16 জুলাই। আজ অক্টোবরের 2 তারিখ। চিঠিটা উল্টে পাল্টে দেখলেন ডিউ। নির্ভেজাল। চিঠির নিচে মহামান্য জারের সইটাও তার বহুদিনের চেনা। চিঠিতে কি লেখা আছে তুমি জানো? জিজ্ঞেস করলেন ডিউক।
জানি হাইনেস, চিঠিটা তাতারদের হাতে পড়তে পারে ভেবে আগেই মুখস্থ করে নিয়েছিলাম। ভাগ্য ভালো বলতে হবে, তাতারদের হাতে ধরা পড়লাম ঠিকই, কিন্তু চিঠির সন্ধান ওরা পেল না। যাক, এবারে যুদ্ধের খবর বলো। তাতাররা কি সত্যি আমাদের সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে? হ্যাঁ, কলিভান, টমস্ক আর ওমস্কে তাতারদের হাতে আমাদের বাহিনী দারুণভাবে মার খেয়েছে। কিন্তু সেসব শহরগুলো রক্ষার জন্য অন্যান্য এলাকার সেনাবাহিনীরা কি এগিয়ে আসেনি? তারা সময় মতো পৌঁছতে পারেনি। এর আগেই শহরগুলো তাতারদের দখলে চলে যায়। শেষ লড়াইটা কি টমস্কে হয়েছিল নাকি? না হাইনেস। কথার মাঝখানে একরকম বাধা দিয়ে বলে উঠল লোকটা। ক্রেসনয়ার্সকে শেষ যুদ্ধ হয়েছে। 1.5 লক্ষ তাতার সেনার বিরুদ্ধে মাত্র 20,000 সরকারি ফৌজ। কাজেই যা হবার তাই হয়েছে। মিথ্যে কথা, গর্জে উঠলেন ডিউক। সেখানকার সেনা ছাউনিতে সবসময় অন্তত লাখখানেক সৈন্য থাকে। তা ঠিক, কিন্তু ওই সময় বেশিরভাগ সৈন্যকে অন্যান্য শহর রক্ষার জন্য পাঠানো হয়েছিল, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে তাতার বাহিনী। দেদার মিথ্যে কথা বলতে আরম্ভ করল লোকটা। লোকটার কথা শুনে হক চকিয়ে গেলেন ডিউক। তার জানা মতে ক্রেসনয়ার্স্ক তাতারদের দখলে নয়, অথচ রাজদূত বলছে উল্টো কথা। কি জানি, হয়তো রাজদূতের কথাই ঠিক। লোকটাকে অবিশ্বাস করার কোনো উপায় নেই, কারণ চিঠির সইটা যে মহামান্য জারের, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ইরকুটস্কের চারপাশে কত হাজার তাতার সৈন্য এসে জড়ো হয়েছে বলে মনে হয়? হাজার কি বলছেন হাইনেস? ওরা সংখ্যায় 4 লাখের কম হবে না। আবার মিথ্যে বলল লোকটা। 4 লাখ সৈন্য একসঙ্গে আক্রমণ চালালেও ইরকুটস দখল করতে পারবে না। খুব শিগগিরই ইয়াকুটস থেকে বিশাল এক সেনাদল আমাদের সাথে যোগ দিচ্ছে। কিন্তু তারা শীতের আগে পৌঁছতে পারবে বলে মনে হয় না, কারণ ইরকুটস্কের চারদিকার সমস্ত যোগাযোগই তাতাররা নষ্ট করে দিয়েছে। দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল গ্র্যান্ড ডিউকের চেহারায়। এবারে অন্য প্রসঙ্গে চলে গেলেন তিনি। চিঠিতে একজন বিশ্বাসঘাতকের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। তার সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ হাইনেস, লোকটার নাম আইভান ওগারেভ। ক্রেসনয়ার্স্কের যুদ্ধে তাতারদের হাতে বন্দী হয়েছিলাম আমি। ওই সময় সামনাসামনি তাকে দেখার সুযোগ হয়েছিল। লোকটা নাকি ছদ্মবেশে এই শহরে ঢোকার চেষ্টা করবে, তারপর কৌশলে শহরের পতন ঘটিয়ে আপনাকে খুন করবে সে। কিন্তু ওদের হাত থেকে তুমি পালালে কিভাবে? ইরতিশ নদী ধরে এগুচ্ছিল ওরা। সুযোগ বুঝে নদীতে ঝাঁপিয়ে পড়ি আমি। তাতাররা প্রথমে টের পায়নি, পরে টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করলো, কিন্তু ততক্ষণে আমি ওদের ধরাছোঁয়ার বাইরে। সাবাস মাইকেল, লোকটার পিঠ চাপড়ে দিলেন গ্র্যান্ড ডিউক। বিপদকে তুচ্ছ করে তুমি যেভাবে দায়িত্ব পালন করেছ, সেজন্য মহামান্য জারের কাছ থেকে তুমি পুরস্কার পাবে। এখন বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমি কোনো পুরস্কার চাই না হাইনেস। বিনয়ে গদগদ হয়ে উঠল লোকটা। দেশের এই বিপদের সময় যদি আপনার কোনো উপকারে আসতে পারি, তবে তাই হবে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। লোকটা একেবারে খাঁটি দেশপ্রেমিক, কেমন নির্লোভ আর নিঃস্বার্থ, মনে মনে ভাবলেন ডিউক। তারপর বললেন, বেশ, তাই হবে মাইকেল। তুমি প্রাসাদেই থাকবে, সময় মতো বুদ্ধি আর পরামর্শ দিয়ে সাহায্য করবে আমাকে। আর একটা কথা, আইভানকে তুমি একমাত্র চেনো। শয়তানটা নগররক্ষীদের চোখে ধুলো দিয়ে যাতে শহরে ঢুকতে না পারে, সেদিকেও খেয়াল রাখবে তুমি। আপনি নিশ্চিন্ত থাকুন, যত ধড়িবাজ লোকই হোক না কেন, আমার চোখকে ফাঁকি দিয়ে কিছুতেই এই শহরে ঢুকতে পারবে না সে। তোমার কথা শুনে মনটা অনেক হালকা হলো মাইকেল, কিন্তু এখন আর কোনো কথা নয়। রাত অনেক হলো, এবার গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো বলে একজন প্রহরীকে ইশারা করলেন ডিউক। প্রহরীর পেছন পেছন বেরিয়ে গেল লোকটা। রুম ছেড়ে বেরিয়ে যাবার সময় এক ধরনের শয়তানি ফুটে উঠল লোকটার চেহারায়। পেছন থেকে গ্র্যান্ড ডিউক তা দেখতে পেলেন না, নইলে তিনিও হয়তো ভড়কে যেতেন। মাইকেলের পরিচয় এই লোকটা আর কেউ নয়, স্বয়ং আইভান ওগারেভ। ইরকুটস্কের সব জায়গায় অবাধে ঘুরে বেড়াবার অধিকার পেয়েছে আইভান। সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে সে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর অবস্থান মনের পর্দায় গেঁথে নিচ্ছে। সুযোগ বুঝে শহরে ঢোকাতে হবে তাতারদের। এই ব্যাপারে বলসিয়া গেটই হবে উপযুক্ত জায়গা। শহরের প্রধান ফটকগুলোর একটা এই বলসিয়া গেট। পাহারা এখানে বেশি জোরদার নয়, কোনো মতে প্রহরীদের এখান থেকে সরিয়ে দিতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। পিলপিল করে ঢুকে পড়বে তাতার বাহিনী। গোটা শহরটা একরকম বিনা যুদ্ধেই কবজা হবে ওদের। কাজটা জলদি সারতে হবে, কারণ ইয়াকুটস থেকে সরকারি বাহিনী রওনা দিয়ে দিয়েছে, মনে মনে ভাবল আইভান।
ওয়াসিলি ফেডোরের তৎপরতা দেখে চিন্তায় পড়ে গেল আইভান। লোকটা যেমন সাহসী তেমনি বুদ্ধিমান। শহরের সবাই তার কথায় উঠবস করে। এক চাল খেলল সে। লোকজনের মুখে শুনল ওর মেয়ে নাডিয়া রিগা থেকে ইরকুটস্ক আসছে। কথাটা শুনেই শয়তানি বুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠল ওর। ফেডোরের কাছে গিয়ে ডাহা মিথ্যে বলে বসল। ক্রেসনয়ার্সকে তাতারদের হাতে ধরা পড়েছিল নাডিয়া। বন্দি শিবিরেই পরিচয়। একদিন রাতের বেলায় পালাতে চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাতার প্রহরীদের চোখকে ফাঁকি দিয়ে বেশি দূর এগোতে পারেনি। ধরা পড়ার পর নাউটের আঘাতে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। শয়তানিতে কাজ হলো। এ কথা শোনার পর মনের দিক দিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়ল ফেডর। কাজে কর্মে যদিও তৎপরতা কিছুমাত্র কমল না, তবুও মেয়ের মৃত্যুর কথা শুনে সবকিছু থেকে কেমন যেন উৎসাহ হারিয়ে ফেলল। 2 অক্টোবর থেকে 4 অক্টোবর এই 3 দিন তাতাররা একটা গুলিও ছুড়ল না। গ্র্যান্ড ডিউককে ভুল পথে চালানোর এটা আরেকটা কৌশল আইভানের। গোলাগুলি না ছোড়া হলে ডিউক হয়তো ভাববেন রণে ভঙ্গ দেওয়ার পরিকল্পনা করছে তাতাররা, আর আইভানও তাই চায়। সরকারি বাহিনী যেইমাত্র একটু অসতর্ক হয়ে পড়বে, অমনি বলসিয়া ফটক দিয়ে ঢুকে পড়বে তাতার বাহিনী। 4 অক্টোবরের রাত। বলসিয়া ফটকের সামান্য দূরে একটা আগুনের শিখা দপ করে জ্বলে উঠেই নিভে গেল। স্যাঙ্গারে এসেছে। ওর জন্য আগে থেকেই অপেক্ষা করছিল আইভান। প্রাচীরের ভেতর উঁচু একটা বেদির উপর বসেছিল। আগুনটা লক্ষ্য করে একটা নুড়ি পাকানো কাগজ ছুঁড়ে মারল সে। কাগজটায় লেখা 5 অক্টোবর রাত 2টোর সময় আক্রমণ শুরু করতে হবে। ওই সময় বলসিয়া ফটক খুলে দেয়া হবে। চিরকুটটা পেয়ে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না স্যাঙ্গারে। সোজা হাঁটা ধরল তাতার শিবিরের দিকে। আইভান কেবল শয়তানিতে পোক্ত নয়, ঝানু একজন রণকৌশলীও বটে। সরকারি বাহিনীকে ধোঁকা দেওয়ার জন্যে বলসিয়া ফটকের উল্টো দিকে, অর্থাৎ আঙারা নদীর তীর ঘেঁষে শহরের দক্ষিণ দিকে তাতার বাহিনীকে জড়ো করেছে সে। 5 তারিখ রাত 2টোয় দক্ষিণ দিক দিয়ে তাতাররা কামান ছুটতে শুরু করবে। হঠাৎ আক্রমণে হকচকিয়ে যাবে সরকারি বাহিনী। বলসিয়া ফটক ছেড়ে সৈন্যরা তখন দক্ষিণ দিকের আক্রমণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়বে। সেই সুযোগে বলসিয়া ফটক খুলে দিয়ে তাতার বাহিনীকে ভেতরে ঢোকাবে সে। এছাড়া আরও একটা শয়তানি বুদ্ধি তার মাথায় রয়েছে। আঙারার পানিতে কয়েক লাখ ব্যারেল ন্যাপথা ঢালার নির্দেশ দিয়েছে সে। তাতাররা আক্রমণ করার সাথে সাথে ন্যাপথায় আগুন ধরিয়ে দেওয়া হবে। এদিকে আগুনের তাণ্ডবলীলা, আর অন্যদিকে তাতারদের আক্রমণে দিশেহারা হয়ে পড়বে বাহিনী। আত্মসমর্পণ করতে তখন বাধ্য হবে তারা। বলসিয়া ফটক থেকে সেনাবাহিনীকে যাতে দূরে রাখা যায়, সেজন্য আরও একটা চাল খেলল আইভান। গ্র্যান্ড ডিউককে সঙ্গে নিয়ে প্রাসাদের ছাদে উঠল সে। ডিউক দেখলেন আঙারার তীর ঘেঁষে অসংখ্য ছাউনি ফেলেছে তাতাররা। তার মানে আক্রমণটা আসবে শহরের দক্ষিণ দিক দিয়ে। বলসিয়া ফটক থেকে সেনাবাহিনী সরিয়ে শহরের দক্ষিণ দিকে জড়ো করতে আদেশ দিলেন তিনি। 5 অক্টোবর রাত 2টো বাজতে তখনও কয়েক মিনিট বাকি। আইভান ওগারেভকে দেখা গেল প্রাসাদের ছাদে। এক হাতে দেশলাই আর অন্য হাতে তুলো পেঁচানো একটা লাঠি। তুলোর দিকটা ন্যাপথায় ভেজানো। দূরের গির্জার রাত 2টোর ঘণ্টা বেজে উঠতেই তুলোয় আগুন জ্বেলে দিল সে। তারপর সেটা ছুঁড়ে মারল আঙারা নদী লক্ষ্য করে। চোখের পলকে সবকিছু ওলটপালট হয়ে গেল। রাতের আঁধার মুছে গিয়ে দিনের আলো ফুটে উঠল যেন। আগুন ছড়িয়ে পড়ল নদীর দুতীর ঘেঁষে। নদীতে আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে গর্জে উঠল তাতারদের কামান। বৃষ্টির মতো গোলা এসে পড়ছে শহরের দক্ষিণ দিককার দেয়ালে। আচমকা আক্রমণে প্রথমে হকচকিয়ে গেলেও একটু পর সরকারি বাহিনীর গোলন্দাজরাও পাল্টা জবাব দিতে শুরু করল। আগুন ততক্ষণে বহুদূর ছড়িয়ে পড়েছে। নদীর দুধারের কাঠের বাড়িঘরগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। লোকজনের চিৎকার আর মেয়ে লোকের কান্নায় রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে, কিন্তু ন্যাপথার আগুনকে খুব সহজে বাগে আনা যাচ্ছে না। বলসিয়া ফটক খুলে দেওয়ার এই উপযুক্ত সময়, ভাবল আইভান। এতক্ষণ সে প্রাসাদেই ছিল। এবার হাঁটতে হাঁটতে ফটকের কাছাকাছি চলে এলো। ফটক পাহারায় রয়েছে ওয়াসিলি ফেডরের বিশ্বস্ত কিছু কর্মী। ফেডর নিজে দক্ষিণ দিকের আক্রমণ সামলাতে ব্যস্ত। এখন কোনো এক ছুতোয় প্রহরীদের ফটক থেকে অন্য কোথাও সরিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়াচ্ছে আইভান। এমন সময় একজন মেয়ে লোককে তার দিকে এগিয়ে আসতে দেখা গেল। মেয়ে লোকটার সমস্ত শরীর বেয়ে টপটপ করে পানি ঝরছে। অন্ধকারের চেহারা ঠিক চেনা যাচ্ছে না। আরে স্যাঙ্গারে, তুমি এ সময় কোত্থেকে? মেয়ে লোকটাকে স্যাঙ্গারে ভেবে বলে উঠল আইভান। আসলে সে স্যাঙ্গারে নয়, নাডিয়া।
বরফের চাঁইকে ভেলা বানিয়ে ইরকুটস্কের দিকে আসছিল নাডিয়া আর মাইকেল। হঠাৎ নদীর পানিতে আগুন জ্বলে ওঠায় বরফ চাঁই থেকে আবার ঝাঁপিয়ে পড়েছিল পানিতে। তারপর ডুব সাঁতার দিয়ে কোনো মতে তীরে পৌঁছেছে। সেখান থেকে দুজন পায়ে হেঁটে এখানে এসেছে। কামানের গোলায় দক্ষিণ দিকের দেয়ালের অনেকটা ধসে পড়েছিল। মাইকেলরা সেদিক দিয়ে শহরে ঢুকে পড়েছে। তোমার গায়ে পানি কেন স্যাঙারে? যাও, প্রাসাদে গিয়ে ভিজে কাপড় পাল্টে এসো। আইভান ওগারেফ, অস্ফুট স্বরে বলে উঠল নাডিয়া। ভীষণভাবে চমকে উঠল আইভান। মেয়েটা তাহলে স্যাঙারে নয়? এগিয়ে গিয়ে খপ করে নাডিয়ার হাত ধরে ফেলল সে। গলার স্বর খাদে নামিয়ে বলল, তুমি যেই হও না কেন, চিৎকার করেছ কি মরেছ? নাদিয়াকে একরকম টেনে হিঁচড়ে প্রাসাদের দিকে নিয়ে চলল সে। যেতে যেতে একবারও পেছন ফিরে চাইল না, তাহলে দেখতে পেত কিছুটা দূরত্ব বজায় রেখে ওদের পেছন পেছন কে যেন আসছে। লোকটা অন্য কেউ নয়, মাইকেল। আইভান বুঝে ফেলেছে নাদিয়াকে শেষ করে না দিলে নিজের পরিচয় প্রকাশ হয়ে পড়বে, তাই প্রাসাদের একটা রুমে ওকে জোর করে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। কোমরের খাপ থেকে একটা ছোরা বের করল। কি ঘটতে চলেছে বুঝতে কোনো অসুবিধা হলো না নাডিয়ার। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল সে। নাডিয়ার চিৎকার শুনে হো হো করে হেসে উঠল আইভান। বলল, তোর চিৎকার কেউ শুনতে পাবে না হারামজাদি, এবার মৃত্যুর জন্য তৈরি হ। ছোরা হাতে এগিয়ে এলো সে। রুমের একদিক থেকে অন্যদিকে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে নাডিয়া, কিন্তু ক্লান্ত অবস্থায় নিজেকে বেশিক্ষণ রক্ষা করতে পারল না। হুমড়ি খেয়ে পড়ে গেল মেঝেতে। সঙ্গে সঙ্গে ওর উপর ঝাঁপিয়ে পড়ল আইভান। সময় ফুরিয়ে এসেছে বুঝতে পেরে মাইকেলের নাম ধরে চেঁচিয়ে উঠল নাডিয়া। এক হাতে ওর গলা চেপে ধরে অন্য হাতে ছোরা তুলল আইভান। এমন সময় প্রচণ্ড ধাক্কায় খুলে গেল দরজা। চমকে পেছন ফিরে চাইল আইভান। দরজার এপাশে মাইকেল দাঁড়িয়ে, রাগে থরথর করে কাঁপছে সে। নাডিয়াকে ছেড়ে উঠে দাঁড়ালো আইভান, দু চোখে রাজ্যের বিস্ময়। অস্ফুট কণ্ঠে বলে উঠল, মাইকেল স্ট্রগফ, এখনো বেঁচে আছো তুমি? হ্যাঁ, তোর মতো নরকের কীটকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এখনো বেঁচে আছি আমি, চিবিয়ে চিবিয়ে বলল মাইকেল। বেশিক্ষণ আর বেঁচে থাকতে হচ্ছে না, জমের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি তোকে, বলেই ছোরা ফেলে দিয়ে একটানে খাপ থেকে তলোয়ার বের করল আইভান। মাইকেলের মাথা লক্ষ্য করে তলোয়ার চালালো সে। ঝট করে মাইকেল মাথা নিচু করায় আঘাতটা লাগলো দেয়ালে। ওদিকে ভয়ে কাঠ হয়ে আছে নাডিয়া। যে কোনো মুহূর্তে শয়তানটার তলোয়ারের আঘাতে একটা কিছু হয়ে যেতে পারে মাইকেলের। তলোয়ার হাতে শয়তানটার বিরুদ্ধে অন্ধ মাইকেল পারবে কেন? মনে মনে তাই ঈশ্বরকে ডাকতে লাগলো সে। প্রথম আঘাতটা ব্যর্থ হওয়ায় ক্ষেপে উঠল আইভান। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তেড়ে এলো সে। মাইকেল ততক্ষণে আইভানের ফেলে দেয়া ছোড়াটা মেঝে থেকে তুলে নিয়েছে। অবাক হল নাডিয়া। আইভানও কম অবাক হয়নি। অন্ধ মাইকেল মেঝে থেকে কি করে ছোড়াটা তুলে নিল? তলোয়ারের আঘাত থেকে মাথাটাই বা সরিয়ে নিল কিভাবে? তাহলে কি অন্ধ নয় সে? ভালো করে ওর চোখের দিকে চাইল আইভান। বিস্ময়ে বোবা হয়ে গিয়েছে সে। ওই তো মাইকেলের দু চোখের মণি নড়ছে। নাডিয়ার উদ্দেশ্যে বলল মাইকেল, না নাডিয়া, আমি অন্ধ হইনি, অন্ধের ভান করেছিলাম মাত্র। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না নাডিয়ার। তাহলে মাইকেল অন্ধ নয়? খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না সে। গর্জন করে উঠল মাইকেল, শয়তান, যদি সাহস থাকে তো ডুয়েল লড়। ভয়ে সমস্ত গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে আইভানের, তবুও রণে ভঙ্গ দিল না সে। তলোয়ার হাতে মাইকেলের উপর ঝাঁপিয়ে পড়ল। আবারও কায়দা করে সরে গেল মাইকেল। দুর্ধর্ষ সাইবেরিয়ান ছোড়ার খেলা দেখা গেল তক্ষুনি। বিদ্যুৎ বেগে আঘাত হানল তলোয়ারের ফলায়। ঝনাত করে শব্দ হলো একবার, তার পরক্ষণেই দেখা গেল ভেঙে দুটুকরো হয়ে দুদিকে ঠিকরে পড়েছে আইভান ওগারফের অস্ত্র। পরক্ষণেই সাইবেরিয়ান ছোড়ার শানিত ফলা লকলকিয়ে উঠে আমূল ঢুকে গেল আইভানের বুকে। নিষ্প্রাণ দেহটা ভুলুণ্ঠিত না হতেই খুলে গেল দরজা। ঘরে ঢুকলেন গ্র্যান্ড ডিউক। মাটিতে ছোড়াবিদ্ধ দেহটা দেখেই চিনলেন রাশিয়ার রাজদূতকে। জিজ্ঞেস করলেন, কে মেরেছে একে? মাইকেল জবাব দিল, আমি ইয়োর হাইনেস। সঙ্গে সঙ্গে একজন অফিসার পিস্তল তাক করল মাইকেলের দিকে। মাইকেল বলল, হাইনেস, আপনার পায়ের কাছে যে পড়ে রয়েছে সে কে? গ্র্যান্ড ডিউক বললেন, সে মস্কো থেকে মহামান্য জারের পাঠানো রাজদূত। মাইকেল বলল, না হাইনেস, সে বিশ্বাসঘাতক আইভান ওগারেফ। বিস্মিত গ্র্যান্ড ডিউক জিজ্ঞেস করলেন, আইভান ওগারেফ?
তুমি কে? আমি মহামান্য জারের চিঠি নিয়ে মস্কো থেকে আসছি, হাইনেস। পথিমধ্যে তাতার বাহিনীর হাতে আমি ধরা পড়ি। আইভান আমার কাছ থেকে মহামান্য জারের চিঠি ছিনিয়ে নেয়, আমাকে অন্ধ করে দেওয়ার আদেশ দেয়। গ্র্যান্ড ডিউক জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি তো অন্ধ নও? তখন মাইকেল তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। মাইকেলকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল তখন মাইকেল ভেজা বাষ্পাচ্ছন্ন চোখে তাকিয়েছিল তার মায়ের দিকে। অপরিশোধিত ধাতুর তৈরি গনগনে ফলাটা মাইকেলের ভেজা চোখের সামনে আনতেই দারুণ উত্তাপে জল বাষ্প হয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল মুহূর্তের জন্যে। যে ব্যক্তি অপরিশোধিত ধাতু গলায়, বাষ্পের মধ্যে হাত রেখে সেই তার হাত তরল ধাতুর উপর ধরলে সেই হাত পড়ে না এই কারণেই। তাই মাইকেলের চেহারায় আঘাতপ্রাপ্ত হলেও অন্ধ হয়নি দু চোখ। ওকে বিদ্রূপ করে আইভান চিঠিটা ওর চোখের সামনে মেলে ধরতেই ও চট করে সেটা পড়ে নিয়েছিল। সে ঠিকই বুঝতে পেরেছিল সাইবেরিয়ার নিরাপত্তা এবং মহান গ্র্যান্ড ডিউকের জীবন দুই নির্ভর করছে তার উপর। কিন্তু সে চেয়েছিল অন্ধের অভিনয় করতে। কিছু বিশেষ সুবিধা নিতেই সে অন্ধের অভিনয় করেছিল। শুধু তার মাকে কানে কানে বলেছিল সত্যি কথাটা। তিনি নাডিয়াকে দেখিয়ে বললেন, এ কে? নির্বাসিত ওয়াসিলি ফেডরের মেয়ে। সব কথা শোনার পর ওকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। নাডিয়াকেও কাছে টেনে নিলেন। বললেন, মা, ইরকুটস্কে নির্বাসিত বলে এখন আর কেউ নেই। তোমার বাবাও নির্বাসিত নন, দেশরক্ষা বাহিনীর একটা দলের অধিনায়ক তিনি। রাতের আঁধার ফিকে হয়ে আসছে, একটু পরেই ভোরের সূর্য উঁকি দেবে। এমন সময় প্রাসাদে ফিরে এলো ওয়াসিলি ফেডর। আক্রমণের শুরুতে দক্ষিণ দিকেই যুদ্ধ করছিল সে। সেখানে আরও অনেক সৈন্য থাকায় নিজের বাহিনী নিয়ে সে বলসিয়া ফটকের দিকে চলে এসেছিল। ফটকের কাছাকাছি পৌঁছে চোখ কপাল উঠল ফেডরের। দেয়ালের ওপাশে হাজার হাজার তাতার সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি। একটু পরে হয়তো আক্রমণ শুরু হবে। আর এক মুহূর্ত দেরি না করে আক্রমণের আদেশ দিল ফেডর। এরকম হঠাৎ আক্রমণের জন্য তাতাররা বোধহয় তৈরি ছিল না, কারণ আইভানের কথা মতো বলসিয়া ফটক থেকে সরকারি সেনাদলকে আগেই দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া রাত 2টোর পর সেই ফটক খুলে দেওয়া হবে জানিয়েছিল আইভান। তাই হঠাৎ আক্রমণ আসাতে রীতিমতো হতভম্ব হয়ে পড়ল তাতার বাহিনী। পিছু হটার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কয়েক হাজার তাতার সেনার মৃতদেহ পেছনে ফেলে বাকিরা রণে ভঙ্গ দিল। আইভানের মৃত্যুর খবর তাতার শিবিরে পৌঁছানোর সাথে সাথে গুম মেরে গেল ফিওফার খান। হঠাৎ করে দক্ষিণ দিক থেকে তাতারদের আক্রমণ বন্ধ হয়ে গেল। আইভানের মৃত্যুতে গোটা তাতার বাহিনীর মনোবল গুড়িয়ে গিয়েছে। কেউ সামনে এগোতে চাইছে না। তাই আর দেরি না করে তাতারদের পিছু হটার নির্দেশ দিল ফিওফার খান। রাতের আঁধার মুছে গিয়ে ভোরের আলো উকি দিচ্ছে। বলসিয়া ফটকের ওপাশে কয়েক হাজার তাতার সেনার মৃতদেহ পড়ে রয়েছে। ফটকের একেবারে কাছে একজন মেয়েলোকের মৃতদেহ দেখতে পেয়ে এগিয়ে গেল মাইকেল। দেহটা উপুড় হয়ে থাকায় চেহারাটা দেখা যাচ্ছে না। একেবারে কাছে গিয়ে হাত দিয়ে দেহটা উল্টে দিতেই চেহারাটা চেনা গেল। সাঙ্গারে গুপ্তচরগিরির উপযুক্ত পুরস্কারই পেয়েছে সে। 7ই অক্টোবর ভোরবেলা কামানের আওয়াজ শোনা গেল। ইয়াকুটস থেকে সরকারি বাহিনী এসে পড়েছে। খবরটা ফিওফার খান শুনতে পেয়ে আর দেরি করল না। তাড়াতাড়ি শিবির গুটিয়ে বোখারার দিকে রওনা দিল। কিন্তু অত সহজে পালাতে পারল না তারা। রাস্তাঘাট সব বরফে ঢেকে গিয়েছে। এছাড়া বিভিন্ন জায়গার সেতু এবং কাঠের সাঁকোগুলো তাতাররা আগেই ধ্বংস করে দিয়েছিল। এখন নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়েছে। এই অবস্থায় কিছু সৈন্যসহ পাহাড় পর্বত আর বন জঙ্গল পেরিয়ে বোখারায় পৌঁছল ফিওফার খান। বাকিদের কেউ কেউ মারা পড়ল প্রচণ্ড শীতে, কেউ বা প্রাণ হারালো সরকারি বাহিনীর হাতে। ইয়াকুটস থেকে সরকারি বাহিনীর সঙ্গে 2 সাংবাদিক জুলিভেট আর ব্লাউন্টো এসেছে। তাতাররা ভেলা লক্ষ্য করে গুলি চালানোর সময় ওরাও নদীতে ঝাঁপিয়ে পড়েছিল। সাঁতরের তীরে উঠে ইরকুটস্কে না এসে ওরা চলে গিয়েছিল ইয়াকুটস্কের দিকে। নাডিয়া আর মাইকেলকে বহাল তবিয়তে দেখতে পেয়ে ভীষণ খুশি হলো ওরা। মাইকেল সত্যি সত্যি অন্ধ হয়নি জেনে খুশির চোটে ওরা বুকে জড়িয়ে ধরল মাইকেলকে। জুলিভেট তার নোটবইতে লিখল, কখনো কখনো তাতানো তলোয়ার দিয়েও দৃষ্টিশক্তি নষ্ট করা যায় না। কিছুদিন পরের কথা, সরকারি বাহিনী তাতারদের হটিয়ে দিয়ে এবারে সেতু আর রাস্তা মেরামতের কাজে নেমেছে। কয়েকদিনের মধ্যেই রাস্তায় জমে থাকা বরফের আস্তরগুলো সরিয়ে ফেলল ওরা। সেতুগুলো গাড়ি ঘোড়া আর লোক চলাচলের উপযোগী করে তুলল। গ্র্যান্ড ডিউক মস্কোয় তার ভাইয়ের কাছে যাবার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু ছোট একটা অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতেই হচ্ছে। তাই কদিন পরেই মস্কো যাবেন বলে ঠিক করলেন তিনি।
অনুষ্ঠানটা আর কিছু নয়, বিয়ে। গ্র্যান্ড ডিউকের প্রাসাদ। মাইকেলরা এখন ডিউকের অতিথি হিসেবে এই প্রাসাদেই রয়েছে। একদিন দুপুরের খাওয়া দাওয়ার পর আলাপ হচ্ছিল নাদিয়া আর মাইকেলের মধ্যে। একটু দূরে ওয়াসিলি ফেডর বসে। মাইকেল বলল, ঈশ্বরের লীলাখেলা বোঝা খুব শক্ত নাদিয়া, না হলে আমাদের দুজনের মধ্যে পরিচয় বা কেন হবে, আর একজন আরেকজনের সঙ্গে এভাবে জড়িয়েই বা পড়ব কেন? কোথায় রিগা আর কোথায় ওমস্ক? নাদিয়া কোনো উত্তর দিল না দেখে মাইকেলই আবার বলল, অনেক ঝড়ঝাপটা গিয়েছে আমাদের উপর দিয়ে, দুজনের মধ্যে ছাড়াছাড়িও হয়েছে কয়েকবার, কিন্তু কি আশ্চর্য, ঈশ্বরের ইচ্ছে কিন্তু আমরা শেষ পর্যন্ত আবার একসাথেই হলাম। তার হয়তো ইচ্ছা বাকি জীবনটা আমাদের একসঙ্গেই গাঁথা হোক। কিছু বলো নাদিয়া। মাইকেলের কথা এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল, এবার নিজেকে আর সামলাতে পারল না নাদিয়া। ঝাঁপিয়ে পড়ে মাইকেলের বুকে মুখ লোকালো সে। বলল, ঈশ্বরের ইচ্ছায় বাদশাদ ভোগ কোন সাহসে, কিন্তু আমাকে পেয়ে তুমি সুখী হবে তো মাইকেল? কোনো উত্তর দিল না মাইকেল। নাদিয়ার মুখটা নিজের বুকের সাথে আরও জোরে চেপে ধরল সে। ওদের বেশ খানিকটা দূরে ওয়াসিলি ফেডর বসে, চোখে মুখে খুশির ঝিলিক, প্রার্থনার ভঙ্গিতে দুহাত ওপরে তুলে বিড়বিড় করে কি যেন বলছে সে। ইরকুটস্কের গির্জায় বিয়ে হয়ে গেল ওদের। গ্র্যান্ড ডিউক সহ বিয়েতে ইরকুটস্কের গণ্যমান্য সবাই উপস্থিত ছিল। বিয়ের সমস্ত তদারকিতে ছিল জুলিভেট আর ব্লাউন্ট। অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর জুলিভেট বলল, ব্লাউন্ট, বয়স তো কম হলো না আপনার, তো শুভ কাজটা সারছেন না কেন? মেয়ে পাচ্ছি কই বলুন, আপনার মতো তো আর আমার কোনো দুঃসম্পর্কের বোন নেই যে ঝটপট কাজটা সেরে ফেলব। খোঁচা মেরে উত্তর দিল ব্লাউন্ট। কথা বলেছেন খাসা, কিন্তু আমার সেই বোন জীবনে নাকি বিয়েই করবে না। থাক ওসব কথা, এখন বলুন তো, খবর জোগাড়ের জন্য এবারে কোন দিকে যাওয়া যায়? রাশিয়ায় নতুন কিছু আর মিলবে না, এখন শুধু শুধু সময় নষ্ট না করে চলুন কোনো একদিকে বেরিয়ে পড়ি। শুনলাম লন্ডনের সঙ্গে নাকি চীনের সম্পর্ক ভালো যাচ্ছে না, কূটনৈতিক সম্পর্ক প্রায় নষ্ট হবার পথে। যাবেন নাকি চীনে? যাব কি বলছেন, এক্ষুনি রওনা হব। চলুন তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। বলে ব্লাউন্টের হাত ধরে বেরিয়ে গেল জুলিভেট। মাইকেলদের কাছ থেকে বিদায় নিয়ে জুলিভেট আর ব্লাউন্ট চীনের দিকে রওনা দিল। এদিকে মেয়ে আর জামাইকে নিয়ে ওয়াসিলি ফেডরও তৈরি। রিগা যাবার জন্য রীতিমতো ছটফট করছে সে। এবারে ঘোড়াগাড়ির বদলে স্লেজ, কারণ এই কদিনে সাইবেরিয়ার পুরোটাই বরফে ঢেকে গিয়েছে। রাস্তাঘাটের কোনো বালাই নেই, যেদিকে তাকানো যায় শুধু বরফ আর বরফ। মাইকেলদের স্লেজ ছুটে চলল শাঁসা করে। নিকোলাসকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে খানিকক্ষণ থামল ওরা। দুটো কাঠ জোড়া দিয়ে একটা ক্রুশ বানালো নাদিয়া। যত্নের সাথে সেটা গেঁথে দিল নিকোলাসের কবরে। কয়েক মিনিট প্রার্থনা করল সবাই, তারপর আবার শুরু হলো যাত্রা। কদিন একটানা চলার পর স্লেজ পৌঁছল ওমস্কে। বুড়ি মারফা ছেলে আর ছেলের বুকে পেয়ে বেজায় খুশি। বেশ কদিন ওমস্কে কাটালো ওরা, তারপর আবার শুরু হলো যাত্রা। মস্কোয় পৌঁছে জারের সঙ্গে দেখা করল মাইকেল। সমস্ত ঘটনা আগেই জেনে গিয়েছিলেন মহামান্য জার, তাই মাইকেল মস্কো পৌঁছতেই একটা অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি। সেই অনুষ্ঠানে মাইকেলকে তিনি নিজ হাতে সেন্ট জর্জ ক্রস পরিয়ে দিলেন। সেই সঙ্গে ঘোষণা করলেন মাইকেলের উঁচু পদমর্যাদা। পরবর্তীতেও মাইকেল বহু খেতাব পেয়েছিল তার অসাধারণ বীরত্বের জন্যে, সেসব অন্য কাহিনী, এখানে তা না বললেও চলবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন জুল ভার্নের গল্প মাইকেল স্ট্রগফ। আজ 6ষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।